খুব ভালো বোধ করছেন তা নয়। আপনি দেখেছেন যে জাতীয় সংসদের মতো একটি জায়গায় যে তার মানে সন্তান তুল্য আহ, ছেলেগুলো যখন তাকে মানে তার সামনে অশোভন আচরণ করে, সংসদের পরিবেশ নষ্ট করে, তো সেটা আসলে আমি যতটুকু শাহাবুদ্দিন চুপ্পুকে দেখেছি তিনি কিন্তু তখন থেকেই মানে বিষয়গুলো নিয়ে খুব ব্যক্তিগতভাবে আপসেট ছিলেন, যে এখানে তারা চাচ্ছে না আমাকে, এবং তারা যদি না চায় আমি এখানে জোর তো করে থাকবো না। তারা তো চাচ্ছে না সেই ৫ই আগস্টের পর থেকে। সেটাও সম্প্রতি তিনি বলেছেন যে ৫ই আগস্টের পর থেকেই তো শুনছি আমার বিচার করার কথা। বলছেন কিসের বিচার? তো তখন থেকেই শুনছেন। তারপরে নির্বাচনের পরপর তিনি মানে নির্বাচনের আগে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে চান। নির্বাচনের পর বললেন যে বিএনপি যদি চায় রাখতে চায়, তাহলে সরকার যদি রাখতে চায়, বিএনপি যদি রাখতে চায় তাহলে তিনি থাকতে চান, এরকমটা বললেন। মানে তখনও তো আসলে ঠিক একই পরিস্থিতি ছিল। বরঞ্চ তখন আরো পরিস্থিতি গরম, গরম ছিল। অনেক প্রতিবাদ, প্রতিকূলতা ছিল তার জন্য, সংসদে হইচই হলো। তখন করলেন না। মানে এখন এসে তাকে বলা হলো পদত্যাগ করতে। ঠিক এখনকে বেছে নেবার জন্য কোনো কারণ আছে কি? এটা আসলে আপনি দেখেছেন যে এখানে বাজারে অনেকগুলো কথা কিন্তু মানে প্রচলিত আছে, এবং যেগুলো সবগুলো কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না। যেমন বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে নাকি তিনি ফোনে কথা বলেছেন লন্ডনে গিয়ে। তো এটা একদম পুরোপুরি একটা মানে মিথ্যা একটা কথা। এটা আমি বলতে পারি আপনাকে যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কোনো ফোনে কথা বলেননি। কিন্তু আপনার সাথে ব্যাপারটা কি এর হচ্ছে মধ্যে তিনি তার কথা হয়েছে? রাষ্ট্রপতির কথা হয়েছে, সাবেক রাষ্ট্রপতির? সেটা আমার হয়েছে কি হয়েছে না আমি সেটা আসলে এখানে বলতে চাচ্ছি না। আচ্ছা। কিন্তু আহ, বিষয়টা হচ্ছে যে আমি এটা বলতে পারি আপনাকে যে মানে তিনি ও ধরনের কোনো ঘটনা ঘটেনি, শেখ হাসিনার সাথে তার কোনো ফোনে কথা হয়নি। কিন্তু ওই যে বাজারে যখন মানে কিছু মানে মিথ্যাকেও যখন আপনি অনেকবার রিপিট করেন তখন হুম। এটা অনেকে সত্য বলে মনে করতে পারে। গোয়েবলস যেমন থিওরি। আমি এখানে ওই মাননীয় প্রধানমন্ত্রীর সব বিষয়ে তো আসলে তিনি তো তিনি ওয়াকিবহাল হবেন তা না, তাকে যেভাবে জানানো হয় অনেক সময় তাকে সেগুলো বিশ্বাস করতে হয়। তো তাকে যখন খুব বিশ্বস্ত কিছু সূত্র থেকে বলা হচ্ছে বারে বার যে উনি কিন্তু শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন, তো ওনাকে তো এটা বিশ্বাস করতে হবে। যেমন আমি সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে একজন পুলিশের একজন এসপি তাকে বাধ্যতামূলক ভাবে যে তাকে অবসর পাঠিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ আরেফ, তাকে নিয়ে আমি একটা ভিডিও প্রতিবেদন করেছি এবং বলেছি যে হুম। এই পুলিশ কর্মকর্তা তো বিএনপির সময় তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন, এবং শেখ হাসিনার সময় ৮ বছর ওএসডি ছিল। তো সেই পুলিশ কর্মকর্তাকে হাসিনার দোসর বানিয়ে দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তো এটা কারা করলো? এটা পুলিশেরই একটা চক্র ছিল যারা ষড়যন্ত্র করে এই লোকটাকে অবসরে পাঠিয়ে দিল। তো এখন তারেক রহমান বা যারা রয়েছেন তাদেরকে ওভাবে বোঝানো হয়েছে যে এই লোকটি আপনাকে, যখন আপনি 111 এর সময় আপনি যখন টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে ছিলেন তখন আপনাকে চোখ বন্ধ করে আব্দুল্লাহ আরেফ পিটিয়েছিল। কত হাস্যকর একটি বিষয় আপনি চিন্তা করে দেখুন যে একজন এসপি পদমর্যাদা, তখন তিনি অ্যাডিশনাল এসপি ছিলেন, তার পক্ষে কি তখন তারেক রহমানকে ওখানে গিয়ে পেটানো সম্ভব? ওখানে আর্মির যারা অফিসার ছিল তারা পিটিয়েছে, তারা নির্যাতন করে শারীরিকভাবে, কিন্তু এখানে আব্দুল্লাহ আরেফকে এখানে বলির পাঠা বানিয়ে দেওয়া হলো। এবং তারেক রহমানের পক্ষে তো আসলে এগুলো ভেরিফাই করা পসিবল না যে আসলেই কি উনি আমাকে পিটিয়েছেন, আসলেই কি উনি আমাকে রিমান্ডে কিছু করেছেন। কিন্তু তাকে বোঝানো হয়েছে যে এই পুলিশ কর্মকর্তা আপনার উপর এটা করেছে। তো সিমিলারলি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, যে তাকে তারেক রহমানকে বা সরকারের উচ্চ পর্যায়ে বোঝানো হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে থাকলে এটা সরকারের জন্য হয়তো কোনো বিপদের কারণ হতে পারে, বা হয়তো এটা একটা নাজুক পরিস্থিতি তৈরি করলেও করতে পারে, এবং ওটাকে হয়তো আমলে নিয়ে এ ধরনের একটা কিছু করা হয়েছে। কারণ আপনি দেখেছেন যে তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্কটা যে আগের মতো উষ্ণ নেই, এটা তো আমরা ঈদের জামায়াতেও কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছিল যে সময়টা আসলে তার ভালো যাচ্ছিল না, এবং হয়তো পরিণতি যেটা হওয়ার আমরা মানে স্পেকুলেট করছিলাম সেটাই কিন্তু অবশেষে সত্য হলো, এই আর কি। মানে মানে এই যে শেখ হাসিনার সাথে কথা বলা, শেখ হাসিনার সাথে কথা বলার মানে বিপদের কারণ হতে পারে তার তার রাষ্ট্রপতি পদে বহাল থাকা। মানে কি এমন বিপদ তিনি করে ফেলতে পারেন? রাষ্ট্রপতি তো এমনিতেও খুবই একটা আলংকারিক পদ, যার আসলে খুব পাওয়ার কিছু নাই, মানে কোনো ক্ষমতা নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি তাকে একরকম গৃহবন্দী তাকে থাকতে হয়েছে। তিনি খুব উচ্চবাচ্যও করতে পারতেন না, তার সম্মতিও কিছুতে লাগতো না। জাস্ট রাষ্ট্রপতি ছিলেন আর কি। তো তিনি এমন কি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারতেন বলে মানে সরকারের বা উচ্চপদস্থদের কানে গেল? না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে যখন শেখ হাসিনার সময় ধরুন আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তো সেই সময় যদি একটা এরকম খবর শেখ হাসিনার কানে আসতো যে আব্দুল হামিদ তিনি লন্ডনে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন, তখন কি শেখ হাসিনার পক্ষে কি আব্দুল হামিদকে রাখা সম্ভব হতো? হতো না। বিষয়টা সেভাবেই চিন্তা করতে হবে। কারণ এগুলো তো মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রের জন্য মানে হুমকি, বা সরকারের জন্য বিপদের কারণ হতে পারে। তো ওভাবেই হয়তো সরকারকে বোঝানো হয়েছে যে এটা আসলে একটা বিপদের কারণ হতে পারে এই মুহূর্তে আপনারা তাকে যদি রেখে দেন। আর পাশাপাশি আপনি জানেন যে এনসিপি বা জামায়াত তারা তো অনেকদিন ধরেই সরকারকে একটা চাপ দিয়ে যাচ্ছিল, এবং 5ই আগস্টকে কেন্দ্র করে তারা যদি আবার সামনে একটা এরকম কিছু করে যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ না হলে আমরা একটা মানে বঙ্গভবন অভিমুখে আমরা মার্চ করব, বা একটা অস্থিতিশীল করার একটা পায়তারা করতে হবে। আপনি দেখেছেন যে কর্নেল অলি আহমেদ তিনিও কিন্তু বলছেন যে জামায়াতের আমির, তারপর মামুনুল হক, তারপর নাহিদ ইসলাম, তারা নাকি এক হয়ে গেলে তারা এই সরকারকে 1 সপ্তাহের মধ্যে ফেলে দিতে পারে।
তো এই যে এ ধরনের হম্বিতম্বি তারা করছে কিন্তু বা এই এ ধরনের হম্বিতম্বি তো কথাবার্তা, তারা করছে মূলত ওই গণভোট আর জুলাই সনদের বাস্তবায়নের ইস্যুটা নিয়ে। রাষ্ট্রপতির ইস্যুটা তো এখন খুব সামনেও ছিল না। মানে তারা তো এই মুহূর্তে খুব রাষ্ট্রপতিকে নিয়ে মাতামাতি করছিল না। করছিল না, কিন্তু এই 5ই আগস্টের সময় তারা করতে পারতো। এ ধরনের আমি তো আপনার হুম, আমার ফেসবুক পোস্টে আমি কিন্তু মেনশন করেছি সেটা, যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল এবং এরকম গোয়েন্দা তথ্যও ছিল যে তারা এই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসতে পারে। তো সবকিছু বিবেচনা করে সরকার যেটা সঠিক মনে করেছে সরকার সেটিই করেছে। হুম, আর আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও যেটি করেছেন তিনিও সঠিক কাজটি করেছেন। কারণ এভাবে হুম, মানে এই পদটি আঁকড়িয়ে রাখার মতো অবস্থায় তিনি ছিলেন না। হুম। তো শারীরিকভাবেও তিনি সুস্থ তো ছিলেন মানে না, এই যে সঠিক কাজ মানসিকভাবেও। সরকারও করলেন বা রাষ্ট্রপতিও করলেন সঠিক কাজ। কিন্তু ধরেন একটা অজুহাত দেখানোর বিষয় হয়ে গেল শারীরিক অসুস্থতা। যেখানে সবাই আসলে বুঝতে পারছে যে এর চেয়েও শারীরিক অসুস্থতা বেশি ছিল জিল্লুর রহমানের। কোন রকমে হাঁটতেন চলতেন মানে রীতিমতো মানে পারতেন আরকি কোন রকম হাঁটাচলা করতে। ওরকম একজন ব্যক্তি। বা মানে তাদের এমন কোন কাজও থাকে না যে খুব ফিট থাকতে হবে শারীরিকভাবে। ফলে এই যে অজুহাতটা দেখানো হলো, এটা আসলে কেমন হলো? যে ওই যে গানের মতো কথা কিছু, কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না। এরকম কি? মানে জানে যে কথা আছে কিছু এর মধ্যে কিন্তু মুখে বলা যাচ্ছে না। ব্যাপারটা এরকম কি? মানে অজুহাত কেন দেখাতে হলো? এখন এটা আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মানে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে আমি মনে করি যে এটা তার একটা দুর্ভাগ্য যে তিনি শেখ হাসিনাকেও যখন তিনি সার্ভ করেছিলেন তিনি হুম, খুব নিষ্ঠার সাথে করেছিলেন। তিনি বলেছিলেন যে তাকে আমি কদমবুসি করতে চাই এবং এ ধরনের কথা বলে তিনি নিজেকে রাষ্ট্রপতি পদের মর্যাদা তিনি নষ্ট করেছিলেন। হুম, হুম, পরবর্তী সময়ে তিনি দেখেছেন যে যখন অভ্যুত্থান হলো তিনি কিন্তু ইচ্ছা করলে পারতেন স্পিকারের মতো পালিয়ে যেতে। তিনি স্পিকারের মতো পালিয়ে যাননি। তিনি সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং তিনি যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো ১৩৩ টা যে অধ্যাদেশ সেটা কিন্তু তিনি এই অধ্যাদেশগুলোতে তিনি সই করেছেন এবং তখনকার প্রয়োজনে যেটা প্রয়োজনীয় ছিল তিনি সে কাজটা কিন্তু সুচারুভাবে করেছেন। পরবর্তীতে ইউনূসের সরকারের শপথই বলেন বা তারেক রহমানের সরকারের শপথই বলেন এগুলো তো তিনি করেছেন। তো এই যে একটা মানে আমাদের ইতিহাসের অংশ তিনি হয়ে গেলেন যে হুম। তিনি ৩টা সরকারের শপথ করালেন। কিন্তু করেও কিন্তু তিনি কারো প্রিয়ভাজন হতে পারলেন না। আপনি দেখেন যে এখন আওয়ামীপন্থী যে সাংবাদিকগুলো হুম। রয়েছে, নবনীতা বা যারা রয়েছে তাদের কাছেও তিনি এখন গালমন্দের শিকার হচ্ছেন। আর যারা ওই মানে উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট রয়েছে তাদেরও তিনি গালমন্দের শিকার হচ্ছেন। অর্থাৎ তিনি কারো মন জয় আর করতে পারলেন না বিএনপিও দিন তাকে শেষে। চাচ্ছে না আর। হুম, হ্যাঁ, তো আসলে মানে আমি মনে করি যে ইটস ভেরি আনফরচুনেট ফর হিম। হুম। কিন্তু আমরা যারা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছি আমরা কিন্তু দেখেছি যে লোকটা কিন্তু খুবই মানে বন্ধুবৎসল এবং আমার কাছে তাকে মনে হয়নি যে তিনি মানে মানুষটা আসলে খারাপ। মানুষটা এখন অত্যন্ত আন্তরিক, ভালো সজ্জন একজন ব্যক্তি। কিন্তু মানে কারো মন তিনি দিন শেষে জয় করতে পারলেন কারো না। মন জয় করতে পারেন না। ধরেন আপনি আপনি বা আপনারা অনেকেই যাদের সরাসরি কথা বলবার সুযোগ হয়েছে বা মিশেছেন তাদের সাথে তাদেরকে সজ্জন ব্যক্তি মনে হয়েছেন। আওয়ামী লীগের তো এরকম অনেকেই আছেন যারা আওয়ামী লীগের হয়তো কোনো একটা পদে ছিলেন বা আ আ এমপি ছিলেন এরকম সবার বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে। আ মানে তারাও অনেকে হয়তো সজ্জন ব্যক্তি আছেন। কিন্তু তারাও এরকম মামলার শিকার হয়ে আছেন। মানে এই যে এনসিপি এখন তার বিচার চাইছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মানে দেখছেন যে তার বিচারের দাবিটা? তিনি যদি বিচার না হয়, তার যদি বিচার না হয় তাহলে ওই যে যাদের কথা বলছিলাম সজ্জন ব্যক্তি আরো তো আছেন যারাও আসলে শুধুমাত্র দলের নেতাকর্মীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের কেন বিচার হচ্ছে? আর তাদের বিচার হলে ইনার কেন হবে না? এখানে ওই যে পদটা, রাষ্ট্রপতির পদটা তো আমরা জানি যে এই পদটাকে আমরা ওইভাবেই একটা মানে গুরুত্বপূর্ণ পদ মনে করি যে এই পদের এই ব্যক্তিটি যখন অবসরে চলে যান তখন তাকে বিচার যদি আপনি মুখোমুখি করতে চান তাহলে এটা তো মানে খুবই দৃষ্টিকটু লাগে এবং আপনি এখন যদি তো আর সেই বিষয়গুলো নাই। আছে কি? ধরেন সাবেক প্রধানমন্ত্রী থেকে স্পিকার সবাই তো আসলে বিচারের মুখোমুখি হচ্ছেন। দৃষ্টিকটু লাগার বিষয়টা তো এখন আর ঠিক ঐরকম ভাবে নাই গণঅভ্যুত্থানের পর। না, এবং দৃষ্টিকটু অবশ্যই আছে এবং দৃষ্টিকটু লাগবে বলেই কিন্তু আব্দুল হামিদের মতো একটা লোকের বিচার হয়নি। কারণ আব্দুল হামিদের আপনি পাপের পাল্লাটা যদি পরিমাপ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আমি বলব আব্দুল হামিদের পাপের পাল্লাটা অনেক বেশি। কিন্তু আব্দুল হামিদকে তো কিছুই করা হলো না। বরঞ্চ তাকে বিদেশে চিকিৎসা করতে দেয়া হলো। তিনি ফিরে আসলেন। হুম, হুম। আব্দুল হামিদ কি ধরনের অপরাধ করেছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদনে কিন্তু আমি দেখিয়েছি যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন এলাকাতে তিনি তার ভাইকে কত বড়, বড় পদে বসিয়েছিলেন। তিনি তার বোনকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি তার ভাইগনাকে সে ওই এলাকায় সে ইউপি চেয়ারম্যান বানালো। তো এবং এখনো তো তাই যা না? ইচ্ছা তাই এখনো করেছে। বিএনপি ধরেন প্রশাসক থেকে শুরু করে সর্ব জায়গায় তো আসলে তারই পছন্দের লোকজন বা ধরেন এমনকি আ যেটি হাসনাত আব্দুল্লাহ বললেন, বাপের দোয়া মানে ক্রিকেট বোর্ড। সেখানেও সব আসলে মন্ত্রীদের, সিনিয়র মন্ত্রীদের ছেলে বা আ স্ত্রীও আছেন একজন মানে তারা নিয়োগ পেলেন। তো এরকমই তো আসলে দলীয় লোকজন বা আত্মীয়-স্বজনরাই তো আসলে নিয়োগ পাচ্ছেন। পার্থক্য কি হচ্ছে? এখন বিএনপি চাইলেও তো আসলে আওয়ামী লীগের কাউকে নিয়োগ দিতে পারবে না। কারণ আওয়ামী লীগ নামে কোন দলের নেতাকর্মীদের তো আওয়ামী আপনি লীগ কোন ছাড়াও তো খুঁজেও আছে। পাবেন না। যারা বিএনপিও না, আওয়ামী লীগও না, ছেলে-মেয়ের বাইরে আছে তো মানুষ, আছে না?
যোগ্য আপনি ব্যক্তি? নিরপেক্ষ কাকে পাবেন? আসলে নিরপেক্ষ বলতে কেউ নাই। সবাইরই দেখবেন খুঁজলে কিছু না কিছু দলীয় পরিচয় থাকবে। এখন আপনি যদি বলেন যে বিএনপি ক্ষমতায় বসে জামাতের লোকদেরকে বসাবে, ওটাও তো আসলে আমাদের দেশের পরিস্থিতি ওরকম না যে তারা এখানে জামাতের লোকজন একে, একে বসে বিসিবিতে বসিয়ে দেবে। তো ওইটাও বিবেচনা করতে হবে আসলে। এখন তাহলে আর আব্দুল আমাদের হামিদের কি দেশটার দোষ? সিস্টেমটাই এরকম। আব্দুল হামিদের দোষ এজন্য যে আব্দুল হামিদ রাষ্ট্রপতির পদে বসে তিনি মিঠামইন বা ওই কিশোরগঞ্জ এলাকাতে কি করেছেন ওই সময়, এটা যারা ওই মিঠামইনের জনগণ আপনি তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার ওই সময় করেছিল। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন এগুলো আমি একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আমাকে যদি বলা হয় যে কম্পেয়ার করতে যে রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ বা শাহাবুদ্দিন চুপ্পু আপনি কার বিচার আগে করতে চান, আমি বলবো অবশ্যই আব্দুল হামিদের করা উচিত আগে, কারণ আব্দুল হামিদ অনেক বেশি পাপ করেছে। সেই হিসাবে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি ওভাবে মানে কম্পেয়ার করেন, আমি বলবো হুম। তার ওরকম কিছু আপনি খুঁজে বের করতে পারবেন না আসলে তো মানে বিচার আব্দুল এরকম হামিদের সাথে। পাল্লা ধরে করা হয় না? অপরাধ দেখে যে তার অপরাধ আছে কিনা বা উনার অপরাধ আছে কিনা। কে কার চেয়ে বেশি অপরাধী সেই দেখে তো আর বিচার হয় না। কিন্তু ধরেন কিন্তু আমি আমি যেটা শুনেছি মনে করি যে হ্যাঁ, ২০১৮ যে একটা মানে নির্বাচন আপনি দেখেছেন, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, রাতের ভোটের নির্বাচন, বা ২০২৪-এর যে ডামি ভোটের নির্বাচন, ও ধরনের কলঙ্কিত নির্বাচন বা এগুলো নিয়ে আপনি আব্দুল হামিদের মতো ব্যক্তিকে কখনো দেখেছেন যে সে কোনো ধরনের প্রতিবাদ মুখর হয়েছে বা কিছু করেছে? কিছু করেনি। কিন্তু সেই হিসেবে আমি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি একটা জায়গায় আমি তাকে প্রশংসা করব যে তিনি কিন্তু এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি কিন্তু ছাত্রদের পাশেই দাঁড়িয়েছেন। না ১৩৩ টা দাঁড়িয়ে কি উপায় অধ্যাদেশে ছিল? তিনি উপায় তো ছিল, তিনি তো স্পিকারের মতো পালাতে পারতেন। হুম, তিনি তো এখনো বলছেন যে আমাকে যদি বিচারের মুখোমুখিও করে আমি দেশের বাইরে যাব না। যেমন দেখেছেন যে সাম্প্রতিক সময় কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছেলে নাকি আমেরিকায় চলে আসছেন, পালাবেন। এ ধরনের কথা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। কিন্তু এটা হুম, একদম পুরা মানে ভুয়া একটা খবর। রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশেই আছেন, বাংলাদেশেই থাকবেন। বলেছেন যে আমরা যদি কোনো অপরাধ করে থাকি বাংলাদেশে বিচার হোক। কিন্তু আমরা দেশ ছেড়ে কোথাও যাব না। তো ওই সৎ সাহসটা তো তাদের আছে। হুম। আম মানে ওই যে মানে আব্দুল হামিদের কথা বলছিলেন, জনাব আব্দুল হামিদ যখন বাইরে গেলেন একবার চিকিৎসার জন্য, সম্ভবত ব্যাংককে গিয়েছিলেন তিনি তখন। তখন আ ধরে নেওয়া হলো তিনি পালিয়ে গেছেন, সেই নিয়ে অনেক আলোচনা হলো। তারপরে তো ওই একটা বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চলে আসলো। এবং তারপর তিনি আবার ঠিকঠাক মতো ফিরেও এলেন। বলা হলো যে এখানে একজন তার শ্যালক সম্ভবত জামায়াতের একজন বেশ পদস্থ নেতা আছেন বলেই তার এই বিষয়টা কি আপনি এরকম কিছু আসলে কি জানেন? এরকম কি কিছু আছে? হ্যাঁ, জামায়াতের একজন নেতা, তারা ওই এসবি পুলিশের সাথে তার ওই সময় একটা ভালো সখ্যতা ছিল এবং তারা এসবি পুলিশকে বলেছিল যে তাকে যেন যেতে দেয়া হয়, আবার আসতে দেয়া হয়, এবং সরকারের উপর মহল থেকেও তখন আসলে থেকে নিয়ে তেমন কিছু করা হয়নি। আমি মনে করি এটা ভালো কাজই হয়েছে। এই কারণেই যে অন্তত রাষ্ট্রপতির পদটার প্রতি সম্মান দেখিয়ে হলেও এই মানুষগুলোকে, এবং তারা তাদের বয়সের শেষ প্রান্তে চলে এসেছে। আব্দুল হামিদ এখন তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় আমার মনে হয় না যে তার মতো ব্যক্তিকে এখন এই মুহূর্তে বিচারের মুখোমুখি করার মতো প্রয়োজনীয়তা আছে। অন্তত ওই পদটির প্রতি সম্মান দেখিয়ে হলেও আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকার যে কাজটি করেছে আমি এটাকে সমর্থন করি ব্যক্তিগতভাবে, যে আব্দুল হামিদের ক্ষেত্রে বা শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে যদি সরকার মানে এই পদটার প্রতি সম্মান দেখিয়ে হলেও যেন তাদের বিরুদ্ধে আসলে কোনো ওই ধরনের অ্যাকশনে না যায়, আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি। যদি আমি জানি আমার এই মতের বিরুদ্ধে অনেকে বলতে পারেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে অন্তত এই পদে যারা ছিলেন তাদেরকে একটা মানে জি। ছাড় তো দেয়া যেতেই পারে। মানে রাষ্ট্রপতি ইস্যুতেই আপনার সেই পদত্যাগের দুদিন আগেই যে পোস্ট, সেখানে আপনি লিখছেন সম্ভাব্য অনেকের নাম নিয়ে গুঞ্জন থাকলেও বলা হয়েছে শেষ মুহূর্তে যদি সরকার কাউকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নিশ্চিত করতে না পারে, তাহলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমী হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারে। পরবর্তীতে হয়তো সুবিধাজনক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা অন্য কাউকে এই পদের জন্য সরকার বিবেচনা করবেন। দেখা গেছে আসলে অতটুকু পর্যন্ত ঠিক যে হ্যাঁ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি আম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন। কিন্তু পরবর্তীতে কে? মির্জা ফখরুলের কথা বলছেন, আরও বিভিন্ন মানে মূলধারার গণমাধ্যমেও কয়েকজন বিএনপির সিনিয়র নেতাদের নাম আসছে। এর মধ্যে এর বাইরে আসছে নাসিমুল গনি, মন্ত্রিপরিষদ সচিব এবং ডক্টর ইউনূসের নামও আসছে। আ কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি? সেরকম কোনো তথ্য আছে? এখানে যে নামগুলো আলোচনায় আসছে এগুলো মোটামুটি মানে যে স্পেকুলেশন গুলো হচ্ছে, আসলে এই নামগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। হুম, এবং এই মুহূর্তে আসলে নির্দিষ্ট করে বলাটাও কঠিন যে কাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি করা হবে। তবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মোটামুটি ভাবে বলা চলে যে ৯০% সম্ভাবনা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। হুম, কিন্তু এটা আবার নাও হতে পারে। যেমন শারীরিক কারণ হতে পারে, বা আপনার মঈন খান, যে ডক্টর মঈন খান, তার পক্ষেও একটা মানে জোর লবিং হচ্ছে বা বলা হচ্ছে, তার এলাকার মানুষজন, তাদের একটা দীর্ঘদিনের দাবি যে ডক্টর মঈন খানকে আমরা দেখতে চাই এ পদে। তো তারাও জোর তাদের মতো করে একটা তদবির করে যাচ্ছে। তো আবার নজরুল ইসলাম খানের নামও এসেছিল যে নজরুল ইসলাম খানকে হয়তো করা হতে পারে। তো এভাবে প্রত্যেকেই প্রত্যেকের তরফ থেকে একটা মানে বলা চলে যে এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার একটা
সর্বাত্মক প্রচেষ্টা করছেন। এই 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 এবং এই যে লাইনে কি ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন কোথাও? মানে তার নামটি অন্তর্বর্তী সরকার যখন চলে তখনই শোনা গেছে বিভিন্ন সময় যে বিএনপির সময় রাষ্ট্রপতি হবেন, হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মানে তাকেও কি বিবেচনায় আছে কিনা ডক্টর জানি না। মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তাহলে সেক্ষেত্রে আপনি ধরেই রাখতে পারেন যেটা আসলে বিএনপির কোনো ফার্স্ট চয়েস ছিল না। এখন আমাদের আনফরচুনেটলি আমাদের যেটা রাজনীতিতে আমরা দেখে আসছি যে আমাদের দেশের রাজনীতি আসলে খেলাগুলো অনেক সময় বাইরের দেশ থেকে খেলা হয়ে থাকে। তো যদি বাইরের দেশের কোনো খেলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে হয়তো অনেকটা অপারগ হয়েই হুম। রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। তো এখন এটা যদি হয়, আপনি ধরে রাখতে পারেন যে এটা বিএনপির আসলে মত নয়, বিএনপি হয়তো বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। কোন আচ্ছা। পরিস্থিতির আপনি জানেন, এত খোলাখুলি বলারও কিছু নেই। হতে পারে যদি ওইটা হয় তাহলে বাইরের খেলাটা এখানে হয়েছে। কিন্তু আপাত দৃষ্টিতে যদি বিএনপি তাদের মানে ফেভারিট তালিকায় ১ নম্বরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যদি এখানে আন্তর্জাতিক কোনো খেলার হুম। কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনূস হলে আমি অবাক হব না। আচ্ছা। আমি ওই যে জিজ্ঞাসা করছিলাম যে এই সময়টা কেন বা ২৫শে জুলাইয়ের মধ্যে কেন করতে হবে বা আ ধরেন সম্প্রতি একটা ঘটনা দেখা গেল যে মানে এই বিষয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন বলেই এই প্রশ্নটা করছিলাম যে জামায়াতের একজন এমপির যে নারী কেলেঙ্কারির বিষয়টা, মানে যেহেতু জামায়াতের একটা প্রেশার ছিল এই রাষ্ট্রপতিকে অপসারণ বা বিরোধী জোটেরই একটা প্রেশার ছিল। এই কেলেঙ্কারির বিষয়টাকে একটু ধামাচাপা দিতেই এই মানে এইরকম একটা বিষয় সামনে নিয়ে আসা হলো। এরকম অনেকে বলছেন। আপনার মানে কি কাছে কোনো মানে জানাশোনা আছে এটা? এগুলো কি কোনো ভিত্তি আছে এই ধরনের বক্তব্যের? না, না, এটার কোনো ভিত্তি নেই। কারণ জামায়াতের যেটা আপনি দেখেছেন, যেটা যেভাবে ভাইরাল হয়েছে, যেভাবে ছড়িয়ে গিয়েছে, এটাকে আর ধামাচাপা দেওয়ার কিছু নেই। এটা সারা বাংলাদেশের মানুষ এটা মানে জেনে গিয়েছে এবং আলোচনাটা ওই তো ঘটনার ধামাচাপা পড়ে। এখন ধরেন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো জামায়াতকে কেন এই সরকার ওই সুবিধাটা দিতে যাবে, তাই না? সরকারের তো হুম। প্রয়োজন নেই। বরঞ্চ যত জামায়াত আরো কলঙ্কিত হবে তত এই সরকারের জন্য সেটা ভালো। তো সেজন্য তারা তো আর জেনে বুঝে এরকম একটা ইস্যু ধামাচাপা দিয়ে জামাতকে একটা সুবিধা করে দেবে না। বর্তমান মানে পরিস্থিতিতে সরকারের মনে হয়েছে যে এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদে না থাকাটা প্রয়োজন। দেশের স্বার্থে বা দেশের নিরাপত্তার স্বার্থে, এবং সেই কাজটি সরকার করেছে এবং শাহাবুদ্দিন চুপ্পুকে যেন চলে যেতে হলো। এটাই হচ্ছে বাস্তবতা। একটু এই বিষয়ে জানি এই যে মানে নারী কেলেঙ্কারির বিষয় বা সরকার চাইবেই যে আরো বেশি জামাত কলঙ্কিত হোক বলছিলেন বা আমরা সম্প্রতি আবার দেখলাম যে বিএনপিরও একজন নেতার এরকম আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে গেছে, পরে তাকেও বহিষ্কার করা হয়েছে। আজকে সম্ভবত দেখছিলাম বাংলা ট্রিবিউনে একটা খবর। আম, তো মানে এগুলো আসলে কি শুরু হলো, এটা এটা কেন হচ্ছে? আপনিও দেখলাম শেয়ার করেছেন সেই জামাত নেতার সেই ভিডিওটি। একজন ব্যক্তি তিনি জামাতের মানে নেতা হোক বা মামুনুল হক হোক বা এনারা যে কেউই হোক না কেন বা বিএনপি নেতা হোক, তাদের আসলে ব্যক্তিগত গোপনীয় কি কোনো জায়গা থাকবে না? মানে সেটি গোপন রুমের ভেতরের বিষয়ও কেন ভাইরাল বা পাবলিক হয়ে যাচ্ছে? প্রাপ্তবয়স্ক দুজন মানে অ্যাডাল্ট, তারা একটা মানে রুমের মধ্যে যেটা করছে একান্তই তাদের ব্যক্তিগত, এবং আমরা যারা এ ধরনের দেশে বসবাস করছি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা কিন্তু এটা প্রাইভেসিটাকে আমরা সম্মান করি। কিন্তু এক্ষেত্রে আপনি দেখতে হবে যে সে যারা মানে অপ্রাপ্ত বয়স্ক, তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বা তাদেরকে সে তাদের ওই আর্থিক অনটনের সুযোগ নিয়ে তাদের সাথে কিন্তু সেই জিনিসটাকে অ্যাবিউজ করছে, তার পাওয়ারটাকে। তো এ কারণেই কিন্তু এটা সে এক্সপোজ হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে ওই যে অপ্রাপ্ত বয়স্কর সাথে সে যে একটা সুবিধা নিল, সুযোগ নিল তার ক্ষমতার অপব্যবহার করে, এগুলোকে এক্সপোজ করলে ভবিষ্যতে এ ধরনের দৃষ্টান্ত যাতে না হয়, সেজন্য কিন্তু আমরা আসলে এগুলোকে এক্সপোজ করেছি বা আমিও করেছি। তো এখানে কিন্তু আসলে যদি এটিও তো দুজন একটা আইনের প্রাপ্তবয়স্ক, লঙ্ঘন না? মানে একটা প্রাইভেসি বিষয় তো আছে। একটা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার তো একটা সাংবিধানিক অধিকার তো আছে। সেটির একটা লঙ্ঘন হয়ে যাচ্ছে না এরকম? মানে এখন যদি জনে, জনে বিএনপি নেতার তারপরে আরো মামুনুল হক থেকে শুরু করে গাজী নজরুল ইসলাম বিএনপি নেতা এরকম, বিএনপি নিশ্চয়ই লেগে থাকবে যে মানে জামাতের আরো কাউকে পাওয়া যায় কিনা? জামাত দেখবে আরো কাউকে বিএনপিকে পাওয়া যায় কিনা? মানে এটি একটা বাজে নজির হয়ে যাচ্ছে না? অবশ্যই নজিরগুলো তো বাজে হচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে যে সমাজে আমাদের হুম। যখন এভাবে একটা মানে ভাইরাসের মতো বিষয়গুলোর মানে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, তখন সমাজ থেকে এগুলোকে আপনি অপসারণ করতে গেলে, যারা এগুলো এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের মনে একটা ভীতির সঞ্চার করতে গেলেও কিন্তু এগুলো বেশি বেশি করে বাইরে আসা প্রয়োজন। তাহলে অন্তত মনে করেন এরা একটা ভয় পাবে যে যে সামবডি ইজ ওয়াচিং, বা এগুলো আমার যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। তো হুম। এই জন্য আমি মনে করি যে এই লোকটা যে বেপরোয়া ভাবে সে যে মগবাজারের হোটেলে যাচ্ছিল, এমন কোনো মগবাজারের হোটেল নাই যেখানে সে মেয়ে নিয়ে যায়নি। আপনি দেখেছেন যে আরো এর পরবর্তীতে একাধিক ফুটেজ বের হয়েছে, একাধিক ভিন্ন ভিন্ন নারীর সাথে তার ফুটেজ বের হয়েছে, যেগুলো কিন্তু আমি আর প্রচার করিনি। বিভিন্ন অন্যান্য মানে পেজে এগুলো এসেছে। তো এই যে মানে বিষয়টা, এই যে একটা আমার মানসিক বিকৃতি, একটা ৭৫ বছর বয়স্ক একজন মানুষ, সে এইভাবে একটা মানসিক বিকৃতি তার, যে সে তার মানে মাইনর মানে মেয়েদের সাথে সে এইসব কাজ করে বেড়াচ্ছে। তো এটা একটা সমাজে একটা অসুস্থ মানুষের একটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই অসুস্থ মেন্টালিটি যে আমাদের সমাজে বিদ্যমান রয়েছে, এটা
দেখিয়ে দেওয়ার জন্য বা এটা রোধ করার জন্য আমি মনে করি এগুলো সামনে আসা প্রয়োজন এবং এদেরকে সামাজিকভাবে লজ্জা দেওয়া প্রয়োজন এবং এই লজ্জা দিলে যদি আরো 10টা লোক শিখে আমি মনে কিন্তু করি এই যারা জন্য এগুলো আসলে এরকম রুমে ঢুকে মব করছে তাদের জন্য তারাও তো একটা পানিশেবল অফেন্স করছে, মানে তারা তো এটাও তো এক ধরনের মব, তাই না? একজন ব্যক্তিকে এরকম হেনস্থা করছে, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, সেই মেয়েটিও না প্রাপ্তবয়স্ক। এখানে মবের ঘটনাটা আসলে এটা যেটা আমি যতটুকু জানতে পেরেছি যে তার যে মানে গাড়ির যে ড্রাইভার সেই তাকে ব্ল্যাকমেল করেছে এবং গাড়ির ড্রাইভার তাকে এটা নিয়ে ব্ল্যাকমেল করেছে এবং তার কাছে টাকা পয়সা চেয়েছিল, সেগুলো ঠিকমতো দেয়নি এবং তারপরে এটা আসলে এক্সপোজ হয়ে যায় এবং এভাবেই তখন এই কেঁচো ঘুরতে সাপ বের হয়ে যাওয়ার মতো এখানে এই বিষয়টা ছড়িয়ে যায়। হুম, যা হোক, একটু এই প্রসঙ্গে আসে যে বিএনপি চাইবে যে জামাতকে আরো কলঙ্কিত হোক, বা জামাতও যদি চায়, এটা কি আসলে সত্যিকারের বিরোধ? মানে এই প্রশ্নটা অনেকেই করেন বিভিন্ন সময়, যে জামাত বিএনপির যে বিরোধিতা দেখা যাচ্ছে, এটা কি আসলে দেখানোর জন্য দেখানো হচ্ছে নাকি আসলে সত্যিকারের আছে? কারণ ধরেন আবার অন্তর্বর্তী সরকারের কথাও এর মধ্য থেকে জিজ্ঞাসা করি। যেমন জামাত, শুনলাম তখন শোনা যেত যে অন্তর্বর্তী সরকারের একটা বড় সমর্থক হচ্ছে জামাত, বা জামাতের লোকজনই আছে অন্তর্বর্তী সরকারের মধ্যে। কিন্তু সেই জামাত অভিযোগ করল যে অন্তর্বর্তী সরকার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে দায়ী। কিন্তু মানে কোনো রকম অভিযোগ, সত্যিকার অর্থে যেটার ব্যবস্থা, সেরকম কিছু জামাতও করল না। আবার ধরেন বিএনপির প্রধানমন্ত্রীর যিনি মুখ্য সচিব জনাব আব্দুস সাত্তার, তিনি বললেন ৮ জন উপদেষ্টা, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে দুর্নীতির। কিন্তু এখন তিনি মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে কোনো কথা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন দুদককে দিয়ে অন্তর্বর্তী সরকারের যে 18 মাসের কর্মকাণ্ডের সেগুলো বিচার করতে, কিন্তু সেগুলো খুব হচ্ছে না। আবার মানে জামাত শুরুতে, মানে এই যখন কি বলে বাণিজ্য চুক্তিটা হচ্ছিল বা আলোচনা হচ্ছিল, তখন আমরাও বিভিন্ন জনের সাথে কথা বলছি, সবাই বলছে যেটা না জানিয়ে করা হচ্ছে, আপত্তির কথা। পরে দেখলাম সবাই জানেন, জামাতও জানে, বিএনপিও জানে, আর অন্তর্বর্তী সরকার তো জানে যারা করছে। একরকম যোগসূত্র কি আছে, নাকি এই বিরোধিতা যে দেখা যাচ্ছে সেটা কি সত্যিকারের বিরোধিতা, নাকি আসলে তলে তলে যোগসূত্র আছে? এখন এখানে আসলে এটাকে এত সরল ভাবে আসলে ব্যাখ্যা করা যায় না। এটা আপনার ওই যে একটা যে কথা আমরা জানি যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। তো এই কম্প্রোমাইজ সরকারি দল তারা বিরোধী দলের সাথে নানাভাবে করে, বিরোধী দল তারা সরকারের সাথে নানাভাবে করে এবং এই কম্প্রোমাইজের মাধ্যমেই কিন্তু আসলে একটা দেশ চলে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখন যেটা ব্যতিক্রম অ্যাটলিস্ট যে আপনার ওই আওয়ামী লীগের আমলে যেটা হয়েছিল যে জাতীয় পার্টির মতো একটা মানে গৃহপালিত বিরোধী দল, ওটা কিন্তু এখন নেই। এখন আপনি দেখেন যে সংসদেও কিন্তু একটা মোটামুটি বেশ তীব্র আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং একটা প্রাণবন্ত সংসদ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এর বাইরে যদি আপনি বলেন যে না এটা লোক দেখানো বা তারা যা বলছে এটা আসলে তারা মিন করে না, এটা আপনি বলতেই পারেন। কিন্তু তারপরেও আমরা বাইরে থেকে যেটা দেখছি সেটা হ্যাঁ হয়তো কিছু কম্প্রোমাইজ থাকলেও থাকতে পারে, কিন্তু এগুলোর তো আসলে সুনির্দিষ্ট এভিডেন্স আমাদের কাছে নেই, হুম। তাই না? জি। আম মানে যেটি আরো একটা যেই আলোচনা আছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন। আ আপনি যেহেতু বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কথা বলেন, এরকম কি কিছু মানে আভাস, মানে অন্যান্য বিভিন্ন সূত্রে কি আছে, নাকি শুধু তিনি ঘোষণাই দিচ্ছেন? তিনি ঘোষণা দিচ্ছেন এবং আসলে তার মানসিক সুস্থতাটা আসলে এখন এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ তিনি কোন বাস্তবতায় আসলে ডিসেম্বরে আসবেন তিনি বলেছেন, এটা তিনিই ভালো বলতে পারবেন বা কোথা থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন। হুম, এবং এমনও হয়েছে যে আমার এক সোর্স এর সাথে তিনি কয়েকদিন আগে কথা বলছিলেন। তো সেখানে তিনি বলছেন যে ডিসেম্বর না আমি নভেম্বরেই চলে আসবো। দেখো না। তো আসলে এগুলো মানে হাস্যকর এবং তিনি এগুলো বলে আসলে তার মানসিক সুস্থতার আসলে কোন পর্যায়ে আছে সেটা নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে। বা এগুলো হয়তো জাস্ট তার যে মানে তার দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে হয়তো একটা উজ্জীবিত করার জন্য তিনি এক ধরনের প্রচেষ্টা নিয়ে থাকতে পারেন। কিন্তু আমার সোর্স আবার যখন ওবায়দুল কাদেরের সাথে কথা বলে, ওবায়দুল কাদের তখন আবার বলছেন যে, "না, এটা তো আসলে আমাদের দলের একটা কৌশলগত অবস্থান। আমরা কৌশলগত কারণে অনেক কথাই বলি। নেত্রীও এটা কৌশলগত কারণে বলেছেন।" তো এই ধরনের কথা কিন্তু ওবায়দুল কাদের বলছেন, এটা আমার সূত্রের মাধ্যমে আমি জানতে পারছি। তো আসলে ওবায়দুল কাদেরের কথা সত্য, না শেখ হাসিনার কথা সত্য নাকি এটা আমরা আসলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলেই জানতে পারব। জি। কিন্তু আমি মনে করি যে এটা কোনো মানসিক সুস্থতার কোনো পরিচয় দিচ্ছে না। যখন তিনি বলছেন যে, "আমি ডিসেম্বরের মধ্যে ফিরে আসবো।" এটা আমার কাছে মনে হচ্ছে ওই আগে যেমন বলেছেন যে, হুম, "আমি টুপ করে দেশে ঢুকে পড়বো।" ঐরকমই একটা বয়ান তিনি বাজারে ছেড়ে দিলেন। আচ্ছা। আ সম্প্রতি খুব একটা বিষয়, আরেকটা বিষয়, মানে যেহেতু আপনিও সাংবাদিকতা করেন, দেশে করেছেন, এখন প্রবাসী থেকে প্রবাসীও সাংবাদিকতা করছেন। আম সিনিয়র সাংবাদিক এই যে একটা পদ, সেটি নিয়ে খুব আ সমালোচনাই বলব। সমালোচনা বা তামাশা তাচ্ছিল্য চলছে।
এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সেটি একটু শুনবো এবং তার সাথে আপনিও দেখলাম মানে সাংবাদিক জয় মামুনকে নিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস একটা পোস্ট লিখেছেন। সেখানে আপনি তাকে বলছেন যে উম তার আপত্তিকর কর্মকাণ্ড শেষই হচ্ছে না এবং জুলাই আন্দোলনের পর আমি মানে আপনি লিখছেন আরকি আমি এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে অনুরোধ করে জয় মামুনকে চাকরি থেকে অব্যাহতি করাই। মানে কি এমন আপত্তিকর কাজ তিনি করেই যাচ্ছেন বা আপত্তি কর্মকাণ্ডে শেষই হচ্ছে না? আপনি কেন তাকে মানে অনুরোধ করে তাকে চাকরিচ্যুত করলেন? এটা আসলে কারণ স্পষ্ট যে উনি তো আসলে সাংবাদিকতা করেননি। তিনি আওয়ামী লীগের গোটা সময় আপনি যদি খুঁজে দেখেন যে তিনি কোন কাজটা দেশ ও জনগণের পক্ষে করেছেন। সাংবাদিক তার দায়িত্ব কি ছিল? প্রকৃত সত্যটা তুলে ধরা। তার সাংবাদিকতা ক্যারিয়ারে তিনি যখন এটিএন ছিলেন, তখন তো একটা ২০১৪ সালে একটা নির্বাচন নামের একটা ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটা সরকার ক্ষমতায় বসলো। আপনি দেখান তো জয় মামুনের একটা রিপোর্ট ছিল ওই সময়। আপনি দেখান তো ২০১৮ সালের রাতের ভোটে নির্বাচনে জয় মামুনের একটা প্রতিবেদন ছিল যেখানে তিনি ওই নির্বাচনের সমালোচনা করেছেন। আপনি দেখান তো ২০২৪ ডামি নির্বাচনে এই জয় মামুন ওই ডামি নির্বাচনের সমালোচনা করে কোনো প্রতিবেদন বানিয়েছে আপনি দেখাতে পারবেন না। এখন তারা এই সিনিয়র সাংবাদিক হয়ে গেছেন। অনেক বড় কিছু হয়ে গেছেন। কিন্তু ধরেন এখন আমার তারা মনে একটা পড়ে ১৮ নির্বাচনের পরে যখন ১৮ নির্বাচনের আগে যখন নির্বাচন কমিশন বৈঠক করছিলেন ডেকে সাংবাদিকদের সাথে, আ তখন তিনি এরকম মানে বলেছিলেন যে নির্বাচন আসলে দলীয় সরকারের অধীনে মানে এরকম একটা আমি ঠিক এক্সাক্টলি কোট করতে পারব না। বলব হ্যাঁ, ওটা কিভাবে নিয়ে বিবরণ ছাপানো হলো এবং তারপরে হাফিজ সাহেব বিদেশে ছিলেন চিকিৎসার জন্য, উনি তড়িঘড়ি করে ফেরত আসলেন। এটার মধ্যে একটা তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এটা হয়তো আরো ১ মাস পরে হলেও হতে পারত। বাট মহামান্য রাষ্ট্রপতি যেটা বলেছেন তিনি অসুস্থ এবং তার অসুস্থতার তো প্রমাণ আছে। তার হার্ট সার্জারি হয়েছে, বুঝছেন, এবং তার পক্ষে এটা কন্টিনিউ করা একটা কঠিন কাজ হবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। তো এই জিনিসটার ভিত্তিতে রাষ্ট্রপতি যে বিদায় নিলেন, এই বিদায়টাকে আপনি একটা নর্মাল বিদায় হিসাবে গ্রহণ করতে পারেন। যদিও আপনি নৈতিক প্রশ্নটা থেকেই যাবে যে মাঝপথে আপনি রাষ্ট্রপতিকে কেন বিদায় করবেন। তো উনি যে ছিলেন, উনি থাকার কারণে বাংলাদেশের, একটু আগেই যেটা বললাম, বাংলাদেশ একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে। সেটা নিয়েও অনেক বিতর্ক থাকতে পারে, আলোচনা আছে এবং এই আলোচনাগুলো চলতে থাকবে। তো উনি যাওয়ার মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছে যে এখন যে বর্তমান পার্লামেন্ট, বর্তমান সিস্টেম মেনেই তারা হয়তো একজন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। ঠিক আছে, তাদেরকে একটা একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে দেন আপনারা। ৩ মাস সময় আছে, এই ৩ মাসের মধ্যে নিশ্চয়ই তারা ভালো কাউকে নির্বাচিত করার চেষ্টা করবেন বা তাদের পছন্দের লোককে নির্বাচিত করার চেষ্টা করবেন। মহামান্য রাষ্ট্রপতি তার এই যে পদত্যাগ পত্র একটু দীর্ঘ হয়ে গেছে। এটা ঠিক আছে, আপনি যেভাবে বলছিলেন, এটা ৩ লাইনেরও পদত্যাগ পত্র হতে পারতো, ৪ লাইনের হতে পারতো। আমি শারীরিকভাবে অসুস্থ, সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী আমি পদত্যাগ করছি, ফিনিশ। কিন্তু তিনি এখানে উপরের দিকে দু একটা প্রসঙ্গ আনছেন, সেগুলো আলোচনার বিষয় হতে পারে। তিনি বলেছেন কিভাবে তিনি ১০৬ অনুচ্ছেদ অনুসরণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। সেটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন তো আগেও ছিল, কারণ আপনি যে কথা বলছেন, সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কথা বলা হচ্ছে, সেই রেফারেন্সের ব্যাপারে মূল প্রশ্ন এক জায়গায় যে তখন সুপ্রিম কোর্ট তো বসেই নেই, এবং সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি, প্রধান বিচারপতি সহ, তারা কোথায় ছিলেন এটা আমরা এখন জানি। তাদের একটা তালিকা যখন আমরা চাইলাম, মানে জোর করে একটা তালিকা তাদের কাছে চাওয়া হলো, তখন তারা তালিকা দিয়েছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। সেই তালিকায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং একজন সিনিয়র বিচারপতির নাম ছিল, যারা ওখানে আশ্রয় নিয়েছিলেন। তো তাহলে ওই রেফারেন্সটার কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনটাকে নিয়ম মাফিক হয়েছে এইটা উনি বলেছেন, বাট এটা দিয়ে কিন্তু ওইটাকে প্রমাণ করা যাবে না। ওটা প্রমাণক নয়, ওটা মূল প্রমাণক হবে সুপ্রিম কোর্টের জাজদের সিগনেচার করা একটা দলিল, যে দলিলটা আপনাকে দিতে হবে। এই দলিলটা আমাদের সামনে এখনো আসে নাই, কখন আসবে এটা আমরা জানি না। দলিল আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা এটাও আমরা জানি না, বাট এটা একটা আপনাদের গবেষণার বিষয় হতে পারে। জি, তবে একটা জিনিস হলো কি, এর মধ্যে মোটামুটি আমরা আলোচনা দেখছি, ২-৩টা আলোচনা পেলাম। সেটা হলো যে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারে এ ধরনের। কেউ কেউ বলছেন যে দলের মধ্য থেকে নেওয়া হবে, কেউ বলছেন যে বাইরে থেকে কাউকে নেওয়া হবে, কেউ বলছেন যে বিদেশে অবস্থানরত এমন কারো নামও আমরা শুনছি। আবার এটাও শুনছি যে তাদের কোনো তাড়াহুড়া নাই, যিনি আছেন ভারপ্রাপ্ত উনিই থাকবেন। আগামী সংসদ অধিবেশনে যখন তারা সংবিধান পরিবর্তন করবেন, সেই সময় তারা রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু দিবেন
নতুন সংবিধান অনুযায়ী, সেই অনুযায়ী তারা ঠিক করবেন। যদি রাষ্ট্রপতির ক্ষমতা বেশি দেওয়া হয় তাহলে হয়তো তারা বেশি অনুগত কাউকে খুঁজবেন, এরকম আলোচনা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে আসলে তারা কি করতে যাচ্ছে, অথবা কি ধরনের রাষ্ট্রপতি যে ক্ষমতা, বাড়তি ক্ষমতা, একটা ক্ষমতার একটা আপনার ভারসাম্য তৈরি করার যে কথাটা বলা হচ্ছে, বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন তেমন কিছু নতুন সংবিধান সংশোধিত হওয়ার পর তেমন কিছু আসবে, নাকি এখনকার মতোই এই ঠুটো জগন্নাথের মধ্যে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা? রাষ্ট্রপতি ঠুটো জগন্নাথ কিনা বা রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ কিনা এটা নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারেন, বাট আমরা যে সিস্টেমটা ফলো করছি পার্লামেন্টারি ডেমোক্রেসি, ব্রিটিশ সিস্টেম, সেই ব্রিটিশ সিস্টেমে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বা তাকে আরো ক্ষমতায়ন করা, এগুলোর কি খুব একটা সুযোগ আছে? সুযোগ তো নেই। সুতরাং আপনি এই বর্তমান সিস্টেমে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান কিনা সেটা হলো আসল বিষয়। আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান তাহলে রাষ্ট্রপতির বর্তমান অবস্থা যা আছে তার চেয়ে এদিক ওদিক করে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, বাট এমন কোনো মৌলিক পরিবর্তন হবে না যেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা হবে এবং সেই সংসদে সেরকম একটা সংবিধান সংশোধন হবে, এটা আমি প্রত্যাশা করি না আসলে। তাহলে তো আপনার প্রথমে আমাদের গভর্নমেন্ট সিস্টেম নিয়ে আগে আলোচনা করতে হবে। আপনি তাহলে কি, আমরা তো আর আমেরিকান সিস্টেমে নাই, আমরা তো রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে 91 সালে সকলে মিলেই আমরা একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে চলে আসছি। এবং তখন কিন্তু আপনি বিএনপির কথা খেয়াল করেন, বিএনপির গঠনতন্ত্রে, বিএনপির ঘোষণাপত্রে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, কোথাও তারা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের কথা বলে নেই। বাট 3 জোটের রূপরেখা অনুযায়ী যখন পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেই আলোচনার ভিত্তিতে সেখানে সংবিধান সংশোধন করা হয়েছে, সম্ভবত দ্বাদশ সংশোধনী, সেটার মধ্য দিয়ে আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবেশ করেছি। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রাষ্ট্রপতিকে হঠাৎ করে ক্ষমতায়িত করার কোনো সুযোগ নেই। আপনি ফ্রেঞ্চ মডেল ট্রাই করতে পারেন, সেটাও তাহলে আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কার মধ্যে কতটুকু ক্ষমতা, এবং তখন রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হবেন কিনা, অনেক কোশ্চেন আছে। এইসব সংকট নিয়ে যারা আলোচনা করেন বা সংস্কার নিয়ে যারা আলোচনা করেন, তারা আসলে মানে কিসের মধ্যে কি সংস্কার ঢুকাতে চান সেটা বোঝা খুব কঠিন। পলিটিক্যাল সায়েন্সের একাডেমিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন, এটা সম্ভব না। এটা সম্ভব হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকি তাহলে অবশ্যই এটা প্রধানমন্ত্রী লিড করবেন, প্রধানমন্ত্রী সকল নির্বাহী বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন। কখনো কখনো উনি রাষ্ট্রপতির সাথে কনসাল্ট করবেন, বা রাষ্ট্রপতি কিছুই করতে পারবেন না প্রধানমন্ত্রীর সাথে কনসালটেশন ছাড়া। বলা হয়ে থাকে যে রাষ্ট্রপতি দুটা কাজ করতে পারেন, একটা প্রধান বিচারপতি নিয়োগ আর একটা প্রধানমন্ত্রী নিয়োগ। দুই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর বাইরে উনি কিছু করতে পারেন না। কেন বললাম? হ্যাঁ, প্রধানমন্ত্রী নতুন হন, কিন্তু উনি কি, ধরেন একটা দেশে নির্বাচন হলো, নির্বাচনের মধ্য দিয়ে একটা দল সংখ্যাগরিষ্ঠতা পেল, উনি কি কম সংখ্যাগরিষ্ঠ মানে যারা অল্প ভোট পেয়েছে তাদেরকে কি সরকার গঠনের জন্য ডাক দিতে পারেন? পারবেন না। সো আপনাকে ওটাও বাধ্য যে দেশে একটা নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, যাদের কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের শাসন থাকবে, তাদের লিডারকে উনি বলবেন আপনি সরকার গঠন করেন। সো ওনারা ওখানে কিছু করার নেই আসলে। আর প্রধান বিচারপতি যে উনি নিয়োগ দেন, সেটাও কিন্তু রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামো অনুযায়ী তার কাছে যখন যায় তখন উনি প্রধান বিচারপতি নিয়োগ দেন। এবং শাহাবুদ্দিন সাহেব তো যোগ করলেও সত্যি কথা বলেছিলেন যে মিলাদ টিলাদ করা এবং মাজার জিয়ারত করা ছাড়া ওনাদের আসলে তেমন কোনো কাজ থাকে না। আর এখন তো যে কিছু ইউনিভার্সিটির ওনারা চ্যান্সেলর হওয়ার কারণে কয়েকটি ইউনিভার্সিটিতে আমরা তাদেরকে যেতে দেখেছি, হামিদ সাহেবকে বেশ কিছু প্রোগ্রামে যেতে দেখেছি, এবং উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন। আপনি বাংলাদেশের যদি 55 বছরের ইতিহাস দেখেন, বাংলাদেশে কখনোই এমন কোন রাষ্ট্রপতি ছিল না যারা সরকারের সাথে কোনো দ্বন্দ্বে গিয়েছে, সরাসরি দ্বন্দ্বে আমরা এমন কাউকে দেখিনি। আমরা জাস্টিস শাহাবুদ্দিনের মতো এত ক্ষমতাশালী একজন প্রধান বিচারপতি, যিনি রাষ্ট্রপতি হয়ে আবার প্রধান, মানে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত গিয়েছিলেন, তাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি করেছিল। উনিও শেখ হাসিনার হোল পিরিয়ডে কয়টা ব্যাপারে তিনি তার মতামত ব্যক্ত করেছেন? আমরা তাকে ওপেনলি কোনো মতামত ব্যক্ত করতে দেখিনি। আমরা যেটা জানি, তিনি 2-4টা আইনের ব্যাপারে কিছু ত্রুটি, স্বাভাবিকভাবে তার তো এইদিকে এক্সপার্টিস ছিল, সুতরাং উনি ত্রুটি বিচ্যুতি তুলে ধরে আইনগুলো ফেরত পাঠিয়েছেন, পরে এগুলো ঠিক করে দেওয়ার পরে উনি সিগনেচার করে দিয়েছেন। তো বাংলাদেশের বি চৌধুরী একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছিলেন, তার পরিণতি তো আমরা জানি। তারপর তো উনি রাষ্ট্রপতি থাকবেন, উনি
একটা মাজার জিয়ারতের ব্যাপারে বা মাজারে যাওয়ার ব্যাপারে বলেছিলেন যে আমি ওখানে গেলে তো আমি আমার নিরপেক্ষতা নষ্ট হবে, তাহলে আমাকে দুখানে যেতে হবে, দুইখানে। তো এই কারণে তার তো থাকতে পারেননি। পরবর্তীতে আমরা রাষ্ট্রপতি বি চৌধুরী যখন দল করলেন তখন মহাখালী লাইনের উপর দিয়ে তাকে আমরা দৌড়াদৌড়ি করতে দেখেছি, তাই না? তো বাংলাদেশে আমাদের রাষ্ট্রপতিরা কে কেমন ছিলেন, কি করেছেন, শাহাবুদ্দিন সাহেব কি করেছেন, জাস্টিস শাহাবুদ্দিন, আমার এই শাহাবুদ্দিন সাহেব কি করেছেন, এগুলো আমরা মোটামুটি আমাদের জানা আছে। এখন যে বলা হয় যে শাহাবুদ্দিন সাহেব তখন সেই জুলাই মাসে ইনি কোনো স্ট্যান্ড নেন, ওনার কিসের স্ট্যান্ড নেওয়া, ওনার কোনো স্ট্যান্ড নেওয়ার সুযোগ ছিল কিনা? সুযোগ থাকলে না উনি স্ট্যান্ড নেবেন, কোনো সুযোগই তো ছিল না। তখন কে স্ট্যান্ড নিচ্ছে এটা তো জিজ্ঞেস করতে হবে। যারাই ছিলেন, যেখানে যারা ছিলেন, কে কোথায় কি স্ট্যান্ড নিচ্ছে তা আমরা তো জানি। সুতরাং ওই কারণে আপনি তাকে বকাবকি করতে পারেন, এটাও বলতে পারেন যে নৈতিকভাবে উনি হয়তো পদত্যাগ করতে পারতেন, হ্যাঁ করতে পারতেন, তিনি উনি তো করেননি। না করলে তো আমি বলতে পারি না বা ভাই তুমি করো নাই কেন, উনি করেন নাই, এটা তো ওনার ইচ্ছা, উনি করেন নাই পদত্যাগ, উনি অপেক্ষা করেছেন। কিন্তু উনি তো এই সংকটটা সামাল দিয়েছেন। উনার বঙ্গভবনে বসেই তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে উপদেষ্টা পরিষদ হবে, বঙ্গভবনে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে প্রধান উপদেষ্টা হবে, বঙ্গভবনে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা কারা উপদেষ্টা হবেন, ওই বঙ্গভবনে বসেই তার কাছে শপথ নেওয়া হয়েছে, শপথ বাক্য পাঠ করেছেন উনি, তাই না? উনি তো এসব করেছেন। এবং ওই উনার তো শাহাবুদ্দিন সাহেব হলো 3টা সরকারের শপথ গ্রহণ করাছেন। একটা 24-এর নির্বাচনের, বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল সেটার শপথ করিয়েছেন। পরে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা উনার 106 এর উদাহরণ দিয়ে উনি বলছেন, সেটা শপথ করিয়েছেন। এবং এই যে নির্বাচিত বিএনপি সরকার, তারও শপথ উনি করিয়েছেন। তো ওই হিসাবে তিনি একজন রাষ্ট্রপতি যিনি তিনটে সরকারের শপথ গ্রহণ করানোর সৌভাগ্য অর্জন করেছেন। এটা একটা বিরল অভিজ্ঞতা। আপনি এই যে কথাটা মানে বলছিলেন শুরু থেকে, যে ওনার বিদায়টা আপনার বিবেচনায় মোটামুটি অবধারিতই ছিল, কারণ বিএনপি অবশ্যই চাইবে যে তাদের দলীয় কোনো একজন লোককে নিয়োগ করার জন্য। তো বিএনপি, আমার একটা ছোট প্রশ্ন এখানে, সেটা হলো যে বিএনপি তো তাদের দলের লোক নিয়োগ করবেই, তো সেটা শুরুতে নয় কেন, 1 মাস পরে নয় কেন, 2 মাস পরে নয় কেন, ঠিক 5 মাস পরে এসে এই সময়েই কেন? এই সময় আপনারা এই কথাও বললেন যে একটুটা তাড়াহুড়াও ছিল তাদের মধ্যে, এই সময়ে তাড়াহুড়া করে কেন? এই সময়টা কেন? আপনার কি মনে হয় এইটা কি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সময়? এটা কি অন্য কোনো, এর পিছনে অন্য কোনো কারণ আপনি দেখতে পাচ্ছেন? থাকতে পারে, আমার জানা নেই, থাকতে পারে। মানে আপনি হাঞ্চ করতে পারেন, কিন্তু হাঞ্চ করে আমি কোনো কথা বলতে চাই না। থাকতে পারে, বাট যে অবধারিত বিষয়টা হয়তো বলবেন যে 1 মাস আগে হয়ে গেল কেন, বা 1 মাস পরেও করতে পারতো, এরকম আমরা বলতে পারি। তো কোনো ইস্যু থাকতে পারে যেটা আমার জানার বাইরে, এবং এটা নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কৃত হয়ে যেতে পারে। আবিষ্কার অলরেডি হয়েছে যে রাষ্ট্রপতি নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। তো এটা কথা বলার জন্য কি লন্ডনে যে কথা বলতে হয় নাকি? কথা বলার জন্য বাংলাদেশ তো কথা বলার সবচেয়ে ভালো জায়গা। এবং বাংলাদেশে কত ধরনের অ্যাপস আছে, এবং কত ধরনের অ্যাপস দিয়ে কথা বলতে পারেন। এবং শেখ হাসিনা কেন রাষ্ট্রপতির সাথে কথা বলবেন? উনি তো এই রাষ্ট্রপতিকে গাদ্দার, বিশ্বাসঘাতক ইত্যাদি ইত্যাদি বলেছেন মনে হয়। তো উনি তো বলছেন যে আমি ভুল করেছি, তো উনি তার সাথে কি কথা বলবেন? সুতরাং আমার মনে হয় না যে এই কথা বলাটা কোনো ইস্যু। ইস্যু হলো যে বিএনপি এখন মনে করেছে যে তাদের এখন এই পরিবর্তনটা করা দরকার, এবং বিএনপি একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছে। কারণ বিএনপি প্রথম তাদের শপথ গ্রহণের ব্যাপার ছিল, নির্বাচনের ব্যাপার ছিল, প্রথমত একটা নির্বাচন, যে নির্বাচনে বিএনপি নির্বাচন নিয়ে খুবই একটা চ্যালেঞ্জের সম্মুখীন ছিল, এবং খুবই দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল যে নির্বাচন আদৌ ইউনূস সরকার দেবেন কিনা। কেন আমরা তো ইউনূস সরকারকে দেখেছি তারা কিভাবে প্রলম্বিত করার ষড়যন্ত্র করেছিলেন, কিভাবে তারা মবের মূল্য ক্রিয়েট করেছিলেন যে নির্বাচন যাতে না হয় এরকম একটা ব্যবস্থা। এবং তাদের অনেকেই তো এই খায়েশ ছিল, সম্ভবত স্বপ্ন, খায়েশ যাই বলেন, যে অনেকদিন ক্ষমতায় থাকা, কমপক্ষে 5 বছর, 30 সাল পর্যন্ত তো বটেই, যে মেয়াদ পর্যন্ত করা, মানে শেখ হাসিনার মেয়াদটাই, পূর্ণ মেয়াদটাই ওনারা থাকতে চেয়েছিলেন। তো এরকম নানান কথাবার্তা ছিল। সুতরাং বিএনপি তখন চিন্তা করেছে যে না, নির্বাচন তো করতেই হবে এবং রাষ্ট্রপতিকে রাখতে হবে। নির্বাচন হয়েছে, শপথ গ্রহণ রাষ্ট্রপতিকে রাখি, প্রথম সংসদ অধিবেশন রাষ্ট্রপতিকে রাখি, তারপর দ্বিতীয় সংসদ অধিবেশন গেছে। বিএনপি মনে হয় এখন একটু থিতু হয়ে গেছে যে হ্যাঁ, আমরা মোটামুটি সংসদ তো বসিয়ে ফেলছি। সংসদ বসানোর সময় তো একটা চ্যালেঞ্জ ছিল, ওই যে সংবিধান পরিষদ একটা শপথ নিলেন কেউ কেউ, মানে
বিএনপির বাইরে যারা জামাত এনসিপি একটা শপথ গ্রহণ করে ফেললেন। আমি জানি না কিভাবে নির্বাচন কমিশনের এরকম একটা শপথ বাক্য তৈরি করে আনলো, যেটা আমাদের সংবিধানের মধ্যে নাই। মানে নানান ধরনের ঘটনার কারণে বিএনপি একটু থিতু হওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয় বিএনপি এখন সংসদ এবং নানান সরকার এইসব চিন্তা করে মনে করছে যে আমরা এখন থিতু হয়েছে, এখন আমাদের যে কাজ যেগুলো আমাদের করতে হবে ভবিষ্যতের জন্য, জি কেন বিএনপি ভবিষ্যৎ নির্বাচনে জিততে চায়, তাই না? এবং একটা তত্ত্বাবধায়ক সরকার, তাদের কমিটমেন্ট আছে, তারা হয়তো সেই তত্ত্বাবধায়ক সরকারের দিকে যাবেন। তো তত্ত্বাবধায়ক সরকারের দিকে গেলে কিন্তু রাষ্ট্রপতি রোলটা সিগনিফিকেন্টলি গুরুত্বপূর্ণ। পারে। আমি আপনাকে ছোট ছোট দুটো প্রশ্ন করবো, একদম ছোট ছোট প্রশ্ন, আপনি ছোট ছোট উত্তর দিবেন তাহলে। প্রথমত অনেকে ফাঁক করেই বলছেন যে এটা এই রাষ্ট্রপতির এই সময়ে এভাবে বিদায়টা আসলে আলটিমেটলি জামাতে ইসলামের জন্য একটা সুবিধাজনক পর্যায়ে আসলো আর কি, ওদের জন্য লাভ হলো। তারা দুটো কারণ উল্লেখ করছেন। প্রথমত বলছেন জামাত তো দীর্ঘদিন ধরে এই রাষ্ট্রপতির বিদায় চাচ্ছে, এবং তারা জামাত এবং এনসিপি বলছিল, এনসিপির এক নেতা তো বলেই বসলেন যে বিএনপি সব সত্যটা বুঝতে পারে, জল খায় কিন্তু জল গাধার মতো ঘোলা করে খায়। তারা এইভাবে বলছেন আর কি। আবার কেউ কেউ ফান করে বলছেন যে রাষ্ট্রপতির এই সময় বিদায়ের কারণে মিডিয়াতে তাদের এক এমপির কেলেঙ্কারিটা একটু চাপা পড়ে যাবে। তো এটাও একটা বিষয় হতো। এই যে জামাত এবং এনসিপির যে রাজনৈতিক একটা এক ধরনের আপনার লাভ এর কথা বলা হচ্ছে, আপনিও কি তাই মনে করেন কিনা? সেখানটায় হচ্ছিল যেটা দিল্লিতে যে আপনার হয়তো একটু ট্রাফিক যে এফেক্টেড হয়েছে রিং রোডে, সেটার কারণ হচ্ছে প্রচুর ব্যারিয়ার্স ছিল যাতে বাইরে থেকে লোক ঢোকাটা নিয়ন্ত্রণ করতে। কারণ দিল্লির পাশের স্টেট উত্তরপ্রদেশ, তার ওপাশে হরিয়ানা আছে, পাঞ্জাব। তো পাঞ্জাবে নির্বাচন আসছে এবং সেই নির্বাচনে আবার বিজেপি ইজ অ্যাডভান্টেজে আছে। কেমন? তো অনেক রকম ক্যালকুলেশন কাজ করে, তো সব ফোর্স গুলো ঢুকে যাবে ওর মধ্যে। ওই যে আপনি দেখেছেন যে ফার্মার অ্যাজিটেশন বলে একটা শুরু হয়ে গেল, কি না আমেরিকার সঙ্গে ট্রেড ডিল বাতিল করতে, ট্রেড ডিল তো হয়ইনি এখনো। এগুলো হচ্ছে আসলে সামনে, পেছনে আরো অনেক বড় ব্যাপার ছিল। এই যে নানান দান খয়রাতির টাকা আসে, কেমন? এই কারণ এই দান খয়রাতি গুলো, মঞ্জুরুল আপনি জানেন যে এই যে এনজিও ফাইন্যান্স, আমি মূলত বলতে চাইছি এনজিও ফাইন্যান্স, এনজিওর মধ্যে কিন্তু ক্রিশ্চিয়ান মিশনারি যেমন আছে তেমনি ইসলামিকও আছে, কেমন? তো এই ক্রিশ্চিয়ান মিশনারিটা সব থেকে গন্ডগোলের বিষয়। কারণ আপনি জানেন এই যে টাকাগুলো, এই যে বড় বড় এই যে এনজিও গুলো চলে, তারা যে টাকাটা পায় ইউরোপ থেকে, আমেরিকা থেকে, এই টাকাটা কিভাবে তোলা হয় আপনি যদি কখনো দেখেন তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। যে খ্রিস্টানদের, তারা কিন্তু খ্রিস্ট ধর্মের প্রসারের জন্য তারা ডোনেট করে। তাদেরকে আপনার দেশের খুব দারিদ্র্যের গল্প বলতে হয়, আপনি যে খুব কষ্টে আছেন, আপনার দেশে যে মানুষ মরে যাচ্ছে, এই সব বলে এই টাকাগুলো তুলে আনা হয় এবং তুলে এনে দেওয়া হয়। এবং এটার মাধ্যমেই আপনি জানেন যে ট্রাম্প যখন এলো তখন দেখা গেল যে, আপনার মনে আছে ওই বিতর্কটা যে ইউএস এইডের, যে এই যে টাকাগুলো ঢুকেছে, এমনকি ইন্ডিয়াতে ঢুকেছিল $21 মিলিয়ন। কেন না? বাংলাদেশে $30 মিলিয়ন কথা বলা হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে 29 মিলিয়ন। রাইট। তো ভারতবর্ষে ভোটিং যাতে আরো মানুষ বেশি করে ভোট দেয়, আরে ভাই এদেশে 80% ভোট হয়, এবার তো ওয়েস্ট বেঙ্গলে 93% পোলিং হয়েছে, আমাদের কি দরকার, ওর কি দরকার এখানে টাকা ইয়ে করা, এতে ব্যয় করা? তো ওদের নিজেদের দেশে 40% ভোটিং হয়, কেমন? তো এগুলো আমরা এটাকে থেকে এনজিও ফাইন্যান্সটাকে গত প্রায় 5-7 বছর ধরে এটাকে ভীষণভাবে আটকানো হচ্ছিল। এবং গত এই 3 মাস ধরে বিদেশে বিশাল আলোচনা, এবং এটাতে আমাদের দেশে আপনি জানেন যেখানে যেখানে এই লবিগুলো কাজ করে সেখানে একটা বিরাট রেজিস্ট্যান্স আছে। সুতরাং এইটা ছিল হচ্ছে আসল ব্যাকগ্রাউন্ড পেছনে। আচ্ছা, তাহলে আমি যদি আপনার আলোচনার জায়গা থেকে প্রশ্ন করি, বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে কন্টিনিউ করতে দিতে চাচ্ছিল না মার্কিন প্রশাসন, বাইরের প্রশাসন, এটা ওপেন সিক্রেট আমরা জানি। ঠিক একইভাবে এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনে কি একই মানসিকতা পোষণ করছে যে মোদী সরকারকে দরকার, অথবা ভারতকে দুর্বল করতে হলে একটা স্টেবল গভর্নমেন্টকে কল করাতে হবে, বিষয়গুলো কিরকম? মানে শেখ হাসিনার সরকারের সাথে কোনো মিল আছে?
আমার ধারণা ওরা তো যথেষ্ট বুদ্ধিমান, ওরা জানে যে ভারতে এভাবে সরকার ফেলা যায় না, হিস্ট্রিতে নেই কখনো মারামারি করে আপনি সরকার ফেলতে পারবেন না। তো আচ্ছা। সেখানে কারণ কারণ গণতন্ত্রটা খুব মজবুত, সেই কারণে। আর এত বড় দেশ, এবং আনলাইক বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে ইউনিটারি স্টেট, একটা ইউনিটারি কান্ট্রি। কেমন? আমরা হচ্ছি এক ইউনিয়ন অফ স্টেটস। আমাদের যে নামটা আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার সবাই মিলে হচ্ছে এটা। রাইট। তো ফলে আমাদের এখানে ধরুন, মানে সহজ কারণ আপনাকে বলছি যে 2 মাস 2.5 মাস আগে বিজেপি ওয়েস্ট বেঙ্গলে একটা এত বড় জয় পেয়েছে, মানুষের ভোটে পেয়েছে, 93% লোক ভোট দিয়েছে। তা তো 2 মাসের মধ্যে সরকার শুরুই হলো না, তো হঠাৎ সবাই মিলে খেপে গিয়ে এখানে ফেলে দেবে, এটাকে সাপোর্ট করবে না। তো ফলে এখানে এনআরকি দিয়ে হয় না। ওরা এনআরকির মাধ্যমে যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে দুর্বল করা সরকারকে। এই আন্দোলন দমনের ক্ষেত্রে মানে যিনি গড়ে উঠেছিল ভারতের দিল্লিতে যন্ত্রমন্ত্রে, সেটি নিবৃত করার ক্ষেত্রে নিঃসন্দেহে মোদী সরকার খুবই দূরদর্শিতার পরিচয় দিয়েছে। আপনি যদি বলছেন যে পেছনে অন্যরকম উদ্দেশ্য ছিল সরকার ফেলে দেওয়ার, আহ আমার তো মনে হয় যে বাংলাদেশে যা ঘটেছে সেখান থেকে কিছুটা হলেও আহ মোদী সরকার ফলো করার চেষ্টা করেছে কোন কোন জায়গা থেকে শেখ হাসিনা সরকারের ভুল ছিল। যেমন তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করছিল, মানে ককরোচ পার্টি ভারতের, এখানে যে কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা দাবি করছে 6 মন্ত্রী পদত্যাগ। আবার ডিফারেন্সটা যদি দেখি যে ওখানে কিন্তু বল প্রয়োগের বিষয়টি তেমন ঘটেনি, পুলিশও করেনি আপনাদের ওখানে, আবার ছাত্ররা মানে এরা কি সৃষ্টি করে ব্লাডশেডের দিকেও যায়নি, যেটি বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে। দুই পক্ষের দিকেই অভিযোগের আঙুলটি রয়েছে। সব মিলিয়ে এগুলো কি কোনো কাজে দিয়েছে কিনা মোদী সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে? না, অবশ্যই। আপনি যদি দেখেন, দেখুন বাংলাদেশ আর ভারতের ঠিক কম্প্যারিজন হয় না। আপনি দেখুন বাংলাদেশে মানে অনেক কারণে হয় না। আহ, প্রথম কথা ধরুন, বাংলাদেশে আর্মি একটা প্যারালাল পাওয়ার, হুম, কেমন? হুম, ভারতে না। হুম, কখনো শোনা যায় না তাদের কথা, তারা তাদের মতো থাকে সেখানে। তো আহ, বাংলাদেশে দেখুন একটা পুলিশের গুলি চালানোর হিস্ট্রি আছে, আজকে বলে নয়। আপনি ফেরত গিয়ে দেখুন, সেই দেখবেন 50 জন মরে গেছে, 70 জন মরে গেছে ইত্যাদি। হুম। আর বারবার এই যে এনআরকিকে জাস্টিফাই করার একটা পলিটিক্যাল, সবার দিক থেকে একটা প্রয়াস আছে। কেমন? এরা ভীষণ পলিটিক্যালি ম্যাচিওর। এরা দেখুন, সোনাম ওয়াংচুকের ফার্স্ট, আপনি দেখেছেন সোনাম ওয়াংচুক কি বলেছে? যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল, ওরা চাইছিল যে আমি ফাস্টিং করে মরে যাই। কেমন? তো হুম, হুম, আপনি জানেন যে যে কোনো এনার্কিস্ট মুভমেন্ট দাঁড়িয়ে থাকে ডেড বডির ওপর। কেমন? একটা ডেড হুম, বডি পেতে হয়। তো এই সোনাম ওয়াংচুকের যদি কিছু হতো, এবং দেখুন যে সরকার কিন্তু, সরকার দেরি করেছে, আমি আবারও আপনাকে বলছি সরকার দেরি করেছে। সরকার এই আন্দোলন অনেক আগে সমূলে শেষ করে দিতে পারত। কিন্তু যেই মুহূর্ত থেকে ওরা অ্যালার্ট হয়েছে, সঙ্গে সঙ্গে কোর্টে অ্যাপিল করেছে যে যাতে সোনাম ওয়াংচুককে ফোর্সফুলি মেডিকেশন দেওয়া যায়। কেমন? তারপরে হসপিটালে তুলে নিয়ে চলে গেল, এবং তারপরে সোনাম ওয়াংচুক তার ফাস্টিং ভেঙে দিল। তো এই যে জিনিসগুলো, আপনার ডেড বডিটা আপনাকে পেতে দেওয়া হলো না। দ্বিতীয়ত হচ্ছে, প্রচুর ন্যারেটিভ ছড়ানো হচ্ছিল, প্রচুর মিথ্যে গল্প ছড়ানো হচ্ছিল যে পুলিশ গিয়ে মেরে ফেলছে, গুলি করে করে দিচ্ছে। নানান আমাদের ভারতবর্ষের বাইরে থেকে, বাংলাদেশ থেকে তো বিশাল ভাবে আসছিল ওইগুলো ফিডে, কিন্তু একদমই বল প্রয়োগ হয়নি। আমি যদি বলি যে স্টেটের খেলা যদি হয়েই থাকে তাহলে তারাও তো একটা অ্যানার্কি সৃষ্টি করার জন্য ইন্ধন দিবে। তাহলে যে ছাত্ররা ছিল তারা এই কাজটা লুফে নিতে পারেনি কেন? যে সরকার ফেলে দেওয়ার উদ্দেশ্যে যারা ইন্ধন দিচ্ছিল, যারা সামনে ছিল, তারা হয়তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। বিহাইন্ড দ্য স্ক্রিন যারা ছিল তারা এ ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেন? ব্লাডশেডের দিকে যেতে পারেনি কেন? এইখানেই তো ম্যাচিওরড পলিটিক্যাল লিডারশিপ, হুম, দেশের লোকের সরকারের উপর আস্থা, এই সব জিনিসগুলো ম্যাটার করে যায়। কেমন? আমি তো আপনাকে বললাম যে দেখুন হিস্টোরিক্যালি এনআরকি সৃষ্টি করে ভারতে সরকার ফেলা যায় না, তার ভোট কমে যাবে। এই যে হুম, কাণ্ডটা ঘটলো, বাম দলগুলো মূলত করেছে। কেমন? তো তাদের আরো অবস্থা খারাপ হবে, তাদের অপটিক্স খারাপ হয়ে গেল। তো এই যে
এখানে বাংলাদেশ আর ভারতের এখানেই তফাৎ তো, যে ভারতে অনেক কাল আগে, হয়তো 70 দশকে ওরকম সময়, তার আগে হয়তো গুলি চলতো মিছিলে, আমার দু একটা, কিন্তু আমার কখনো মনে নেই যে বিরাট একটা লোককে গুলি করে হয়ে গেছে। বাংলাদেশে যেটা হয়েছে, সরকার তো পুরোটা ফেল করেছে। সরকার তার সরকার তো আন্দোলনটাকে, কি আন্দোলনটা যে হচ্ছে, আন্দোলনটাকে গেজ করা এবং আন্দোলনটাকে কিভাবে রেসপন্ড করব, সেটা তো সে করেনি। সে তার হাতের করেনি, মানে তার হাতের বাইরে বেরিয়ে গেছে একেবারে। সে আহ, মানে ইট ওয়াজ ভেরি, মানে সে চাইল্ডিশলি গোটা জিনিসটাকে হ্যান্ডেল করেছে, ভেরি ইচ্ছে করলে আনফর্চুনেট। ইচ্ছে করলে হাতের মধ্যে রাখতে পারতো কিনা, যেমন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি উঠেছে, একটু দেরিতে হলেও 4-5 দিন পরে এসে তার পদত্যাগটা গ্রহণ করা হয়েছে, পদত্যাগ পত্র, এবং তিনি পদত্যাগ করেছেন। এবং সেখান থেকেই স্বাভাবিকভাবে তাদের যে এক্সাইটমেন্ট একটু হলেও শিথিল হয়েছে, মোরালি তারা একটু ব্রেকডাউন করেছে। আহ, বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়নি, যে 6 মন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল একটা পর্যায়ে এসে, সেটি তারা করেনি, বরং ইন্টারনেট বন্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটলো। আমি সার্বিকভাবে যদি প্রশ্ন করি আপনার কাছে যে মানে একই ধরনের ব্লুপ্রিন্ট যদি হয়ে থাকে, তার পেছনে যে কারণেই থাক না কেন, ভারতে অ্যানার্কি সৃষ্টি করে সরকার পতন ঘটানো যায় না, বা আরো অন্য না কারণ, বাংলাদেশে হয়তো তার বিপরীতটা, আপনি কি বলবেন যে মানে একই ধরনের খেলা ফেস করতে নরেন্দ্র মোদী সফল হয়েছেন আর শেখ হাসিনা ফেল করেছেন? না, শেখ হাসিনা ফেল করেছেন এটা তো আমাকে বলতে হবে না, ও তো রেজাল্টেই দেখা যাচ্ছে। শেখ হাসিনা পুরোপুরি ব্যর্থ আন্দোলনটাকে ম্যানেজ করতে। আপনি কখনো, একটা সরাসরি নিয়ম হচ্ছে, আপনি সবসময় যেটা রাউডি এলিমেন্ট আর যেটা সাধারণ প্রোটেস্টার, তাকে আলাদা করবে। আমাদের নরেন্দ্র মোদী সরকার যদি চাইতো যে এটাকে আমি টেনে নিয়ে যাব, ধরুন আমি তো আপনাকে শুরুতে বিল টিল হ্যান ত্যান বলেছি, কেমন, কিন্তু সে যদি গোয়ার গোবিন্দ হয়ে যেত যে না, হবে না, পারতো, কিন্তু কিচ্ছু হতো না। আমি আপনাকে বলছি, অনেকে হয়তো বলবে উল্টো কথা, আমি আপনাকে বলছি কিচ্ছু হতো না। আন্দোলন ডিফিউজড হয়ে যেত। না, যদি তাই কিন্তু হয়ে থাকে, আমি আপনার কথা মাঝখানে একটু প্রশ্ন করি। আমরা এর আগে ভারতে কৃষক আন্দোলন দেখেছি, যেটি অনেক বড় একটা দানাবাদ ছিল। আমরা নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে দিল্লিতে প্রায় 70 জনের মতো নিহত হলো, আমি যদি ভুল না করে থাকি। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু মোদী না, সরকার সেটা যদি একটা বড়, সেটা একটা রায়ট তৈরি করেছিল, হ্যাঁ, সেটা একটা রায়ট আমি তৈরি মনে করছি করেছিল। যে 70 জন নিহত হয়েছিল যেভাবে হোক। তো মোদী সরকার সেসব জায়গায় নতি স্বীকার করেনি। আপনি যদি বলছেন যে ইচ্ছা করলে নরেন্দ্র মোদী তার না, জায়গায়, ফার্ম বিলের ক্ষেত্রে পেছিয়েছিল আচ্ছা, কিন্তু কৃষক। এক্ষেত্রে এই ককরোচ জনতা পার্টির ক্ষেত্রে কেন অনেকখানি নমনীয় হয়ে উঠলেন নরেন্দ্র মোদী, সব দাবিগুলো মেনে নিলেন? দুটো কারণে। প্রাথমিক কারণ হচ্ছে, একটা সরকার বা রাজনীতি, আমি এটা আরেকজনকেও বলেছি যে রাজনীতিটা অন্তত আমাদের দেশে কোনো T20 গেম না, এটা একটা লম্বা টেস্ট ম্যাচ। একটা হুম, সেশন, একটা দিন খারাপ যেতে পারে, পরের দিন আবার উল্টে যাবে, কেমন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে এই যে আজকে আপনি দেখছেন, তো অনেকে দেখবেন আমাদের দেশে, আপনি জিজ্ঞেস করুন, অনেকে বলবে যে এই তো এতদিনে পেয়েছি, একটাকে পদত্যাগ করাতে পেরেছি, এবার এর পদত্যাগ হুম, করাতে হবে, ওর করাতে হবে, এই ইত্যাদি ইত্যাদি চলে। আমি হুম, মনে করি রাজনীতি তো আমি করি না, রাজনীতি যারা করছে তাদেরকে আমার রিড করাটা আমার দায়িত্ব, তাই তো, আমি মনে করি এটা। হাসিনার সেটার অভাব ছিল, ভীষণভাবে অভাব ছিল এই ফ্লেক্সিবিলিটিটার। তা না হলে সে 16 তারিখ, আমি আপনাকে, আপনার এখানেই আপনার প্রসঙ্গ, তা না হলে সে 16 তারিখ যে মুহূর্তে ওই ঘটনাটা ঘটেছিল, কেমন, আবু সাইদের। আবু সাইদের ঘটনা, আমি কোনো কন্ট্রোভার্সিতে না গিয়ে বলছি যে সেই ঘটনাটার পিছনে কি আছে, এখান থেকে কোথায় যেতে পারে, এটা জানতে পারাটা কোনো একটা স্টেটের কাছে যা ইনফরমেশন থাকে, আপনি আমি সারা জীবন ধরে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলে তার 5%ও জানতে পারবো না, কেমন। তো এবার সেটা জানাটা তার কর্তব্য, এবং জেনে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা তার কর্তব্য। উনি যদি বোঁ করে উড়ে চলে যেতেন আবু সায়েদের বাড়ি, বা এরকম কিছু করতেন, হুম, 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 অপটিক্স, আপনি দেখুন অপটিক্স কত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদী, ও তো সোশ্যাল মিডিয়া স্টার চিরকালের, কিন্তু হুম, এবারে একটা ভিডিও করলো, সেটাতে প্রায় নাকের
সবাই খুব বেশি, যারা একটু বেশি বোঝে আর কি, তারা বললো এ নাকটা বড় দেখাচ্ছে, বুড়ো দেখাচ্ছে, নাকের লোম দেখা যাচ্ছে। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তো তাকে তো ছেড়েই দিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি রাত 1টায় বলে আমি এখন একটা লাইভ করব, তার এই অ্যারেঞ্জমেন্ট করতে ঠিক ক মিনিট লাগবে? 5 মিনিটও লাগবে না। হ্যাঁ, টিভি চ্যানেলও দৌড়ে থাকবে এসে, যা চাইবেন সব আছে। তাহলে সে কেন রাত্রির বেলা একটা মোবাইল ক্যামেরায়, যেখানে তার নাকটা বড় হয়ে যাচ্ছে, সে কেন ওটা করলো? করলো কারণ কানেক্ট করার জন্য। সে রাইট। এটা যারা এর মাঝে নেমেছে তারাও কাকে কান নিয়ে গেছে বলে দৌড়ে চলে গেছে। যারা অ্যাজিটেটার তাদের 90%, তাই হয় তো, যে কোনো অ্যাজিটেশনে তাই হয়। মানুষ কেন নেমে আসে? একটা হুজুগ তৈরি করতে হয়, সেই হুজুগে মানুষ নেমে যায়। এবার এই জায়গায় তাহলে সেখানে কতগুলো বাচ্চা আছে, বাচ্চাগুলো ইনস্টাতে দেখেছে, তারা বিপ্লব করতে চলে এসছে, তারা কোনো পলিটিক্যাল অ্যাজিটেশন সামলাতে পারবে না, কিন্তু তাদের গায়ে যদি একটা টোকা পড়ে, একটা সেন্টিমেন্ট হার্ট হয়ে যাবে। তো আমি তাদের সঙ্গে লড়বো, টোকা পড়ার প্রশ্নই নেই। নরেন্দ্র মোদীকে ভোট পেতে হয়, নরেন্দ্র মোদী অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রী পৃথিবীতে, তার অ্যাপ্রুভাল রেটিং সবসময় হাই থাকে। সে কি করলো? সে সাধারণত যখন একটা ভিডিও শুরু করে, কোনো ভাষণ শুরু করে, সে বলে, হিন্দিতে বলে মিত্র মানে ফ্রেন্ডস, কেমন? এটাতে সে এসে বলল ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস,